কি গো, তুমি এসে গেছো বাড়িতে? চাল ডাল আটা সব আনা শেষ হয়ে গেছে। তুমি একটু আরাম করে তারপর আমার যা যা লাগবে একটু এনে দিও তো। মালা, আমার আজকে শরীরটা ভালো লাগছে না, মাথাটা খুব ধরেছে। তুমি দেখো না, আজকের মতো যদি চালিয়ে নেওয়া যায়, আমি কালকে সকালবেলা সব এনে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। মাথা যন্ত্রণার একটা ওষুধ খাও, আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি। দেখবে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। রমেশ তার মা সারদা দেবী, স্ত্রী মালা এবং দুই ছেলে মেয়ে পিঙ্কি ও টিঙ্কুর সঙ্গে বাস করত। তাদের একটা ছোট্ট কুড়ে ঘর ছিল। রমেশ দিনমজুরের কাজ করত। সে যখন যেরকমই কাজ পেত সেই কাজই সে করত। মাঝে মধ্যে সে কোনো কাজও পেত না, আবার মাঝে মধ্যে সে খুব ভালো কাজ পেত। কখনো কখনো তাদের মাত্র 100-150 টাকা দিয়ে সংসার চালাতে হতো। কিন্তু রমেশের স্ত্রী মালা খুবই বুদ্ধিমতী একটি মহিলা ছিল। সে সবসময় তার সংসারের অভাব অনটন মেটানোর চেষ্টা করত। মাঝরাতে হঠাৎ করে রমেশের ঘুম ভেঙে যায় এবং সে বাইরে জানালা দিয়ে দেখে যে প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মালারও ঘুম ভেঙে যায়। এ কি গো, হঠাৎ করে এত জোরে বৃষ্টি এলো? হ্যাঁ মালা, মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু খবরেতে বলেছিল 1 সপ্তাহ পরে বর্ষাকাল শুরু হবে, কিন্তু বৃষ্টি তো অনেক তাড়াতাড়ি এসে গেল গো। দূর, খবরের কথা ছাড়ো তো। উপরওয়ালা যেন কানে কানে এসে বিজ্ঞানীদের বলে গেছে যে কবে বৃষ্টি হবে। বর্ষাকাল পড়ে গেছে, যখন তখন বৃষ্টি তো হতেই পারে। তুমি চিন্তা করো না, সকালের মধ্যে বৃষ্টি থেমে যাবে। চলো শুয়ে পড়ো এবার। হ্যাঁ চলো শুয়ে পড়ি, সকালে তাড়াতাড়ি উঠতেও হবে। এই বলে রমেশ ও মালা দুজনে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে তারা দেখে যে বৃষ্টি আরো মুষলধারে পড়া শুরু হয়েছে। দেখলে তো, তোমাকে কালকে বললাম যে ঘরের আনাজগুলো নিয়ে এসো, কালকে গেলে না তো, আর এখন বৃষ্টি আরো জোরে পড়ছে। এই প্রবল বৃষ্টিতে কোনো দোকান খুলবে বলে আমার মনে হয় না। ঘরে খুব সামান্য পরিমাণ চাল আটা আছে। হ্যাঁ মালা, তোমার কথা শুনলেই ভালো হতো। ঠিক আছে, তুমি জল খাবার দাও, আমি খেয়ে দেখছি বাইরে গিয়ে দোকান খোলা আছে কিনা। আনাজ না হয় কোনো দোকান থেকে নিয়ে এলাম, কিন্তু আজকে যা বৃষ্টি শুরু হয়েছে, আমি তো কোনো কাজও পাবো না। রমেশ কিছুক্ষণ পর একটা ছাতা নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। বৃষ্টি হচ্ছে দেখে পিঙ্কি ও টিঙ্কু খুব খুশি হয়। তারা দুজনে ঘরের বাইরে বেরিয়ে ভিজতে শুরু করে। আরে আরে, তোরা আবার বেরিয়ে গেছিস? আমি তোদের বৃষ্টিতে ভিজতে বারণ করেছি তো, তোরা আবার বেরিয়ে গেলি। আয় আয় ঘরে আয়, শিগগিরই ঘরে আয় বলছি। মা দাঁড়াও না, দেখো না কত সুন্দর বৃষ্টি হচ্ছে। কতদিন পর বৃষ্টি এলো, একটু ভিজেই চলে যাব। কত সুন্দর বৃষ্টি এটা। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হলে তখন আর এক বিপদ হবে। তোরা ঘরে ঢুকবি নাকি মার খাবি বল? মা দাঁড়াও না, শুধু 5 মিনিট আর একটু অল্প ভিজতে দাও না। মালা বাচ্চাদের পেছনে বকে বকে তাদেরকে কোনো রকমে ঘরে নিয়ে যায়। ওদিকে রমেশ বাজারে গিয়ে দেখে কিছু লোক মাইক নিয়ে অ্যানাউন্স করছিল যে আগামী 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলবে। তারা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিতে থাকে। রাস্তাঘাটে আর কোনো লোকজনও ছিল না, সমস্ত দোকান বন্ধ ছিল। রমেশ অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে থাকে, কিন্তু কোনো দোকান খোলা পাওয়া যায় না। সে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসবে, তখনই সে একটা দোকান খোলা দেখতে পায়। সে খুব খুশি হয়ে দোকানে যায়। এই যে ভাই, আমার চাল ডাল আটা লাগবে। না না ভাই, আমার এটার মুদিখানার দোকান নেই, আর আমি এটাকে হার্ডওয়্যার্সের দোকান করেছি। পরশু দিনেই খুলেছি, বাইরের বোর্ড পাল্টাতে ভুলে গেছি আর কি। রমেশ নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। কালকে তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি মালা। সব দোকান বন্ধ, আজকে ঘরে যা আছে কোনোভাবে চালিয়ে নাও তুমি। কিভাবে চালাবো আমি? চাল ডাল তো একদমই নেই। কালকে দেখলে না, রাতে ভাত কম হয়েছিল। আর কি হবে এখন? শুধু বৃষ্টি থামার অপেক্ষা। মালা, বৃষ্টি এত তাড়াতাড়ি বন্ধ হবে না। একটু আগেই তো বাইরে অ্যানাউন্স করে গেল 1 সপ্তাহ ধরে বৃষ্টি হবে, আর সবাইকেই বাইরে বেরোতে বারণ করেছে। মালা আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে যায়। পিঙ্কি এবং টিঙ্কু বৃষ্টিতে ভেজার ফলে তাদের দুজনেরই জ্বর সর্দি কাশি শুরু হয়েছিল। মালা তাদের দেখে খুব রেগে গিয়ে বলে, দেখলি তো, তোদের বারণ করেছিলাম তো বৃষ্টিতে ভিজতে, আমার কথা শুনলি না তো। এবার কি হবে দেখ, কৌটোতে সর্দি জ্বরের ওষুধ আছে কিনা, থাকলে একটা করে খেয়ে নে। আমার কথা তো তোদের খারাপ লাগে? বাবা রমেশ, আমার শরীরটা ভালো লাগছে না, কেমন জানি বুকের মধ্যে অদ্ভুত রকমের কষ্ট হচ্ছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আমার। মা, কিছু হবে না তোমার, দাঁড়াও আমি তোমাকে ওষুধ দিচ্ছি। সারদা দেবীর শ্বাসকষ্টের প্রবলেম ছিল।
মাঝে মধ্যেই তার শ্বাসকষ্ট হতো, তাই রমেশ সবসময় বাড়িতে তার জন্য ওষুধ এনে রেখে দিত। রমেশ পাম্প মেশিন নিয়ে সারদা দেবীকে দিলে সেটা ব্যবহার করার পর সারদা দেবী একটু স্বস্তি পায়। এভাবেই সারাদিন কেটে যায়। রাত্রিবেলা সারদা দেবীর শরীর আরো খারাপ করে। রমেশ ও মালা দুজনে মিলে তার খুব সেবা যত্ন করতে থাকে। মালা, কি করব বুঝতে পারছি না আমি। মায়ের শরীর তো আরো বেশি খারাপ করছে। বাইরে এত জল জমে আছে, কোনো ডাক্তারও তো পাবো না। আর হসপিটাল তো অনেক দূরে, কোনো গাড়ি ঘোড়াও চলছে না। হসপিটালে নিয়ে যাবোই বা কিভাবে? কি যে করি আমিও বুঝতে পারছি না তো কিছু। আমার মনে হচ্ছে এই বৃষ্টির ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হওয়ায় মায়ের ঠান্ডা লেগে গেছে। দাঁড়াও, আমি মায়ের জন্য চা করে আনি। দুধ তো নেই, একটু আদা দিয়ে লিকার চা করে নিয়ে আসি। মালা সারদা দেবীকে চা খেতে দেয়, কিন্তু চা খাওয়ার পরও তার শরীরে কোনো পরিবর্তন হয় না। না গো মালা, এভাবে হবে না। আমি এক কাজ করি, পাশের বাড়ির সঞ্জয়ের কাছ থেকে সাইকেলটা নিয়ে আসি। কষ্ট করে মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বিপদে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বৃষ্টির মধ্যে মা সাইকেলে বসে হসপিটালে কি করে যাবে, তাও আবার 4 কিলোমিটার দূরে? তাহলে এক কাজ করি, আমি নিজেই হসপিটালে গিয়ে মায়ের জন্য এমার্জেন্সি ওষুধ নিয়ে আসি। কি বলো? হ্যাঁ, এটাই করি। রমেশ তাড়াতাড়ি করে তাদের প্রতিবেশীর বাড়িতে যায়। ভাই, তোমার সাইকেলটা একটু দেওয়া যাবে? আমার মায়ের শরীর খুব খারাপ, ওষুধ আনতে যাব। সাইকেল? কিন্তু আমার সাইকেল তো পাংচার হয়ে পড়ে আছে, নিয়ে যাওয়া যাবে না সাইকেল। রমেশের একটাই শেষ আশা ছিল, সেটাও শেষ হয়ে যায়। রমেশ মনে মনে নিজের উপরেই রাগ করতে করতে বাড়ি ফিরে আসে। সে নিরুপায় হয়ে তার মায়ের পাশে এসে বসে পড়ে। সারা রাত ধরে মালা আর রমেশ সারদা দেবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পিঙ্কি আর টিঙ্কুও সর্দি জ্বর নিয়ে খুব কষ্ট পাচ্ছিল। তাদেরও খাওয়ানোর মতো ঘরে ওষুধ ছিল না। দুপুরের দিকে মালা সবার জন্য কিছু রান্না করার জন্য রান্নাঘরে যায়। রান্নাঘরে তো এলাম, কিন্তু রান্নাঘর যে একদম ফাঁকা, একটা কিচ্ছু নেই। কালকে তো চিড়া খেয়ে দিন কাটালাম, কিন্তু আজকে আমি ওদেরকে কি খেতে দেব? মালা রান্নাঘরের সমস্ত কৌটো খুলে দেখতে থাকে যদি কিছু পাওয়া যায়। সে একটা কৌটোতে অল্প একটু সুজি দেখতে পায়। এই তো, এতে একটু সুজি আছে, কিন্তু এত কম সুজি, এটা তো একজনেরও হবে না। আর কি করব, এতেই বেশি করে জল আর চিনি দিয়ে সুজি বানিয়ে দিই। কিছু তো একটা ওদের দিতেই হবে। মালা এভাবেই মনে মনে নানান চিন্তা করতে করতে সুজি বানাতে শুরু করে। হে উপরওয়ালা, এবার বৃষ্টিটা বন্ধ করে দাও তুমি। শীতকাল, বর্ষাকাল, গরমকাল সব সময় গরিবদের কষ্ট পেতে হয়। আর কতদিন বৃষ্টি দেবে? এবার বন্ধ করো। এর চেয়ে বেশি আমরা আর সহ্য করতে পারবো না। ঘরে যা ছিল সব শেষ, সবাই অসুস্থ, তার উপরে রমেশের কাজও বন্ধ। মালা এভাবেই মনে মনে বৃষ্টি থামার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করছিল। বৃষ্টি একইভাবে পড়েই চলেছিল। তাদের ঘরের চাল থেকেও এবার টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। নাও, আর এক বিপদ শুরু হলো। এত কিছু কি কম ছিল? ঘরে জল পড়ছে, কি হবে এবার? মালা, তোমার মনে আছে আগের বছর আমি একটা বড় প্লাস্টিক কিনে নিয়ে এসেছিলাম? ওটা কোথায় রেখেছো? বের করো তাড়াতাড়ি। মালা অনেক খোঁজাখুঁজির পর আলমারি থেকে একটা বড় প্লাস্টিক বের করে। রমেশ কোন রকমে প্লাস্টিকটা নিয়ে তাদের বাড়ির চালের উপর উঠে পড়ে। প্লাস্টিকটা দিয়ে চালের এক পাশের অংশই শুধু ঢাকা সম্ভব হয়েছিল। সবাই মিলে ঘরে যেদিকে জল পড়ছিল না সেদিকে এসে বসে পড়ে। ধীরে ধীরে বৃষ্টির জল তাদের ঘরেও ঢুকতে শুরু করে। জানি না আর কত কিছু সহ্য করতে হবে। কি গো, রাত্রিবেলা বাচ্চাদের কি খেতে দেব? ঘরে যে আর কিচ্ছু নেই। তুমি চিন্তা করো না, আমি বাচ্চাদের বুঝিয়ে কিছু বলে দেব। রাত্রিবেলা পিঙ্কি ও টিঙ্কু খাবার না পেলে, মা আমাদের এখনো খেতে দিল না কেন? আমাদের খিদে পাচ্ছে তো। রমেশ তাদের ভালোবেসে বোঝানোর চেষ্টা করে। পিঙ্কি, টিঙ্কু, ঘরে কোনো খাবার নেই বাবা। তোমার মা লিকার চা বানাবে, চা খেয়ে শুয়ে পড়ো আজকের দিনটা। আমি কালকে সকালবেলায় তোমাদের খাবারের জন্য ব্যবস্থা করব, কেমন? সবাই সেদিনের মতো লিকার চা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখে যে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেছে আর আকাশে রৌদ্র ঝলমল করছে। এই দেখে তারা সবাই খুব খুশি হয়। মালা, বৃষ্টি থেমে গেছে। দেখো দেখো, উপরওয়ালা আমাদের প্রার্থনা শুনেছে। মালা, শিগগিরই ব্যাগ দাও, আমি আনাজ কিনে নিয়ে আসি। রমেশ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। পাড়ার ভেতরের রাস্তায় তখনও জল জমেছিল। সে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পাকা রাস্তার উপরে আসে। সে বাজারে যাওয়ার জন্য একটা অটোওয়ালার কাছে যায়। এই যে ভাই, সোনপুর বাজার যাবে নাকি?
হ্যাঁ যাবো, 100 টাকা লাগবে, 100 টাকা। কি, সোনপুর যাওয়ার ভাড়া তো 10 টাকা, 90 টাকা বেশি। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে জল জমে আছে, চোখে দেখতে পাচ্ছ না? এই জলের মধ্যে অটোতে উঠলেই 100 টাকা দিতে হবে। রমেশ তার পকেট থেকে টাকা বের করে টাকা গুনতে থাকে। না, আমার কাছে বেশি টাকা নেই, অটো ভাড়া দিয়ে দিলে চালাটাই বা কিনবো কিভাবে, আমি বরং হেঁটেই যাই। রমেশ 4 কিলোমিটার পথ হেঁটে হেঁটে সোনপুর বাজারে পৌঁছায়। সেখান থেকে সে ঘরের জন্য প্রয়োজনীয় আনাজপত্র কিনে নেয়। পিঙ্কি, টিঙ্কু এবং সারদা দেবীর জন্য ওষুধও কেনে। রমেশ মনে মনে খুব স্বস্তি বোধ করছিল। সে খুব খুশি মনে বাড়ি ফিরে আসে। অনেক দেরি হয়ে গেল মালা, এই নাও, রান্না করো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। বাচ্চাদের আর মাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দাও। যাক বাবা, উপরওয়ালা এই বৃষ্টিটা অবশেষে বন্ধ করলো। প্রত্যেকবারের মতো এবারও প্রমাণ হয়ে গেল এই বর্ষাকাল বড়লোকদের জন্য আনন্দময় হলেও আমাদের জন্য শুধুই কষ্টদায়ক। জানি না উপরওয়ালা গরিবদের কপালে কেন এত কষ্ট লিখেছে। হ্যাঁ মালা, আর আমারও এবার শিক্ষা হয়ে গেছে। এবার থেকে ঘরের আনাজ শেষ হতে হতেই আগে থেকে সব কিনে এনে রেখে দেব। আর হ্যাঁ, রাস্তার জল কমে গেলে মাকে নিয়ে হসপিটালে যাব। মালা সবার জন্য তাড়াতাড়ি করে রান্না করে এবং সবাই মিলে একসঙ্গে পেট ভরে খাবার খায়। বহুদিন আগের কল্যাণ বেড়ের ঘটনা, যেখানে পারমিতা তার বাবা দীনেশ বাবু এবং মা মীনা দেবীর সঙ্গে বাস করত। দীনেশ বাবুর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মীনা দেবী লোকের বাড়িতে কাজ করত এবং সেই টাকাতেই তাদের সংসার চলত। কিন্তু তাদের মেয়ে পারমিতার আবভাব এবং চলাফেরা দেখলে কারোরই তাকে ওই বাড়ির মেয়ে বলে মনেই হতো না। মা, তোমার ওই বিজলি দিকে আমার বিষয়ে কিছু আলোচনা করতে বারণ করে দেবে। আমি কি খাবো, কি পরবো, কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে ওরা তো মাথা ব্যথা কিসের শুনি। বলে কিনা আমি নাকি স্টাইল মেরে বেড়াই। হ্যাঁ, ঠিকই তো বলেছে। এদিকে তোর বাবার শরীর খারাপ, উনি বিছানা সজ্জা হয়ে আছেন। লোকের সাহায্যের টাকাতেই তোর বাবার ওষুধ কেনা হয়। আর তুই এরকম ফুটানি দেখিয়ে ঘুরে বেড়ালে লোকে তো খারাপ বলবেই। লোকের কথা ইজ মাই ফুড, আমার জীবন। আমি কিভাবে ঘুরে বেড়াবো সেটা আমার ব্যাপার। আর মানুষের কাছে নত হয়ে বাঁচাটা আমার অ্যাটিটিউডের সঙ্গে স্যুট করে না। কবে যে আমি এই নরক থেকে বের হব কি জানি। এখন তো নিজের মাও কথা শোনাচ্ছে। পারমিতার অভ্যাসটা ঠিক এরকমই ছিল। সেই নিজে দরিদ্র হলেও দারিদ্রতা পছন্দ করত না। আর তাই মীনা দেবী নিজেদের জন্য কিছু না করেও পারমিতার বিলাসিতার জন্যই তার বেশিরভাগ টাকা খরচ করত। হে ঈশ্বর, এই মেয়ের চিন্তায় ডুবে যাচ্ছি আমি। এই মেয়ের শখ মিটিয়েই টাকা শেষ, কোনো টাকাই সঞ্চিত নেই। আর কেউ বা জেনে শুনে এই মেয়েকে কেন বিয়ে করবে? আর আমাদের তো তেমন ক্ষমতাও নেই যে টাকা পয়সা খরচ করে ভালো কোনো জায়গায় এর বিয়ে দেব। বেশ কয়েকদিন কেটে যায়। ইতিমধ্যে দীনেশবাবু অসুখের কারণেই একদিন মারা যান। দীনেশবাবু মারা যাওয়ার পর মীনা দেবী তার বিবাহযোগ্য মেয়েকে নিয়ে আরো বেশি চিন্তায় পড়ে। সে সারাক্ষণই ঈশ্বরকে জানাতো। এমনই একদিন হয়তো ঈশ্বর তার কথা শুনে নিয়েছিল। মিনা বাড়িতে আছো? তোমাদের জন্য একটা খুশির খবর আছে গো। আমায় ক্ষমা করবে, কদিন ধরে আসবো করে আসা হচ্ছিল না, তাই আজ সুযোগ বুঝে চলে এলাম। না না ঘটক মশাই, এটা কোনো ব্যাপার নয়। মানুষের কাজ তো থাকতেই পারে। আপনি কোনো সংকোচ না করে বলুন না কি হয়েছে। আরে আমাদের গ্রামেই যে বৈশালী ছিল, বৈশালী, যারা অন্য গ্রামে উঠে গেছে, ওর ছেলে বিনয়ের জন্য তোমার মেয়ে পারমিতাকে ওরা পছন্দ করেছে। বৈশালী থেকে কে চেনে না বলুন তো? উনি তো অনেক বড় হৃদয়ের মানুষ। পারমিতার বাবা বেঁচে থাকতে উনি অনেকবারই আমাদের সাহায্য করেছিলেন। উনি আমার মেয়েকে পছন্দ করেছেন মানে এ তো আমার সৌভাগ্য বললেই চলে। ঘটক মশাইয়ের মুখে এরকম কথাবার্তা শুনে মীনা দেবী সেদিন খুবই খুশি হয়। সে ভেবেছিল পারমিতার জীবনে দুঃখের দিন চলে গেছে, আর আসলে এটাই হয়েছিল। পারমিতা সত্যিই শ্বশুর বাড়িতে রাজত্ব করছিল, কিন্তু মীনা দেবী এই সুখের দিন বেশি দিন দেখতে পারেনি। বিয়ের কয়েকদিন পরই মীনা দেবীও পরলোক গমন করে। বেশ কয়েক বছর কেটে যায়। মীনা দেবী মারা গেলেও সবাই ভেবেছিল পারমিতা হয়তো খুব সুখেই সংসার করবে, কিন্তু আসলে তা মোটেই ছিল না। বাবা, 2 টাকা দিন না, তাহলে আমার অনেক উপকার হবে। আমি 3 দিন কিছুই খেতে পাইনি। আরে যা, এ আবার কার থেকে ভিক্ষা চেয়ে বসলাম? একে তো চেনা চেনা মনে হচ্ছে।
আমাদের গ্রামের কেউ নাকি? এভাবেই পারমিতা অসহায় হয়ে ফরিদপুর স্টেশনে বসে বসে ভিক্ষা করত। সে কে, সেখানে কিভাবেই বা এলো সেটা কেউই জানতো না। তার গায়ে একটা ছেঁড়া ফাটা পোশাক ছিল। তার জামাতে এতই নোংরা ময়লা ছিল যে তার আশেপাশে মাছি উড়ছিল। সে অসুস্থতার কারণে ভালোভাবে তাকাতেও পারছিল না। কারোর মায়া হলে খাবার খাওয়ার টাকা দিত, আবার কেউ টাকা না দিয়েই চলে যেত। সেদিন চেনা মানুষটি চলে গেলে সে তার আগের অবস্থার কথা চিন্তা করেই চোখে জল ফেলছিল। সেদিন সকাল 11টা বাজতে চলেছিল। তখন, বৌমা, ও বৌমা, ওঠো না, সময় তো অনেকটাই হয়ে গেল, চাটা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে তো। আরে সকাল সকাল কেন এত চেঁচাচ্ছেন বলুন তো? চা নিয়ে এসেছেন কি মহান কাজ করে ফেলেছেন যে আমার মাথার উপরে উঠে নাচানাচি করছেন? না না বৌমা, আমি সেটা বলিনি, ঠান্ডা হয়ে যাবে তাই বলছিলাম। ঠান্ডা হয়ে বা যাবে কেন শুনি? আপনাকে তো কাল আমি ফ্ল্যাক্স কেনার টাকা দিয়েছিলাম, তার টাকাটা খেয়ে ফেলেছেন বুঝি? না বৌমা, মানে ওই শুক্লার কলেজে ফেস্টিভ্যালের দিন ছিল আর বিনয়ও বাড়িতে ছিল না, তাই টাকাটা ওকেই দিয়েছিলাম। এটা শোনার পর পারমিতা রেগে গিয়ে তার হাত থেকে চায়ের কাপটে নিয়ে ফেলে দেয়। দেখুন, এটা কোনো বাজার নয় যে যার মতো টাকা খরচ করবে, ওকে? আর আমার স্বামীর টাকা রোজগার করে, তাই সবটাতেই আমার অধিকার। ভবিষ্যতে কোনো কিছু করার আগে আমার মানে এই বাড়ির মালকিনের পারমিশন নেবেন, না হলে আপনাকে আর আপনার ফ্রিতে খাওয়া ভিখিরি মেয়েকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব বলে দিলাম। পারমিতা খুবই জেদি এবং বদমেজাজি ছিল, তাই সবকিছু জানা সত্ত্বেও বৈশালী দেবী ও বিনয় তাকে কিছুই বলতে পারত না। বিনয় তাকে কিছু বলতে গেলেই সে চেঁচিয়ে চেঁচিয়ে লোকজন জড়ো করে ফেলত। বাড়ির মান সম্মান যাতে নষ্ট না হয় তাই সকলেই মুখ বুজে সহ্য করত। এমনই একদিন বিনয় ব্যাংক থেকে কিছু টাকা তুলে এনেছিল। সেটা দেখে পারমিতা মনে মনে বলে, ও আচ্ছা বুঝলাম, তাহলে এই টাকাটার জন্য বুড়ি সকাল সকাল ছেলের কাছে এসে ফুসফুস গুজগুজ করছিল। দাঁড়া, আজ আমিও দেখছি টাকাটা কিভাবে দেয়। এই বলে পারমিতা টাকাটি নিয়ে নিজের মন মতো শপিং করে বাড়ি আসে। তাকে শপিং করে আসতে দেখে বিনয় বলে, আরে পারমিতা, তুমি আমার টেবিল থেকে কিছু না বলে টাকা নিয়েছো কেন? কেন? আমায় টাকা নিতে গেলেও বলে নিতে হবে আমি শপিং করার জন্য টাকা নিয়েছি, ওকে? তাহলে তুমি এটা আগে বলো যে টাকাটা আমাকে না বলে তুলেছিলে কেন? টাকাটা আমি শুক্লার কলেজের অ্যাডমিশন ফিস দেওয়ার জন্য তুলেছিলাম, তাই এতে আবার তোমায় বলার কি আছে শুনি? ও, তার মানে এই বাড়িতে আমার কোনো অধিকার নেই, তাই তো? না, এভাবে চুপ থাকলে হবে না। আমাকে আজকে আমার অধিকার বুঝিয়ে দিতেই হবে তোমাকে, না হলে দুদিন পর অন্য আরেকটা বিয়ে করে আনবে, তখন তো আমাকে চিনতেই পারবে না। চুপ করো পারমিতা, আমার ধৈর্য নষ্ট করো না, নয়তো আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। এটা শোনার পর পারমিতা আরো বেশি চেঁচামেচি করতে থাকে। সে লোকজনকে শুনিয়ে শুনিয়ে নিজের অধিকার চাইতে থাকে। শেষে আত্মসম্মানে পড়ে এবং মায়ের কথা শুনে বিনয় তার বাড়িটি পারমিতার নামে করে দেয়। এবার তো আসল খেলাটা জমবে। আমি গরিব হয়ে জন্মেছি, কিন্তু গরিব হয়ে মরবো না। ওই সাধারণ জীবনযাপন আমি করতে চাই না বিনয়, আমি আরাম ঐশ্বর্যের জীবনযাপন করতে চাই। পারমিতার নামে বাড়িটি করে দেওয়ার পর পারমিতা আর কারোর কোনো কথাই শুনতো না। সে নিজের ইচ্ছা মতো চলতে থাকে। এসবেরই প্রতিক্রিয়া বিনয়ের কাজের উপরেও পড়ে, তাই কোম্পানি থেকে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। বিনয় বাড়ি এসে পারমিতাকে জানালে, হ্যাঁ হ্যাঁ চুপ করো, এটা কোনো খুশির খবর নয় যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাচ্ছ। যাও গিয়ে এবার অন্য কাজের সন্ধান করো, যত সব। ছি পারমিতা ছি, তোমার এগুলো বলতে মুখে একটু আটকালো না বলো? আমি কাজ হারিয়ে ফেলেছি, তোমার কথায় আফসোস হবে তা নয় তো? আমার তো ভেবেই খারাপ লাগছে। আমি আবার লজ্জা পেতে যাব কেন? কাজে চুরি করেছো, কোম্পানি তোমাকে বের করে দিয়েছে, তোমার লজ্জা পাওয়া দরকার। এবার তো বাড়িতে আরো একটা ফ্রিতে খাওয়ার লোক বেড়ে গেল, ভেবেই রাগ ধরছে আমার। এটা শোনার পর বিনয় সেদিন আর চুপ থাকতে পারে না। সে পারমিতার উপর খুবই রেগে যায়, এমনকি তাকে মারতেও যায়, কিন্তু বৈশালী দেবীর কথাতেই শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়। পারমিতা তাদেরকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল, তাদের থেকে সে পিছু ছাড়াতে চাইছিল,
তাই সে মুক্তি পাওয়ার জন্য পুলিশ থানায় যায় এবং সেখানে গিয়ে বধূ নির্যাতন করেছে বলে তাদের নামে থানায় কেস করে। পুলিশ এসে তাদেরকে ধরে নেয়। এটা তুমি ঠিক করলে না পারমিতা, তুমি আমাদেরকে ফাঁসিয়ে অনেক বড় ভুল করলে। চল যা, ঠিক ভুল শেখাচ্ছে। আমার যেটা দরকার ছিল মানে এই সম্পত্তি আমি পেয়ে গেছি, এবার তোরা জেলের হাওয়া খা। পারমিতার নামে করে দেওয়া বাড়িটি সে বিক্রি করে দেয় এবং সে অনেক টাকা পায়। সে সব টাকাগুলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই কিছু চোর এসে তার থেকে টাকার ব্যাগটি নিয়ে পালায়। এক মুহূর্তেই সে বড়লোক থেকে আবারও গরিব ভিখারিতে পরিণত হয়। এভাবেই বেশ কয়েকদিন এদিক ওদিক ঘুরতে থাকে। সে সবার সাথে এতটাই খারাপ ব্যবহার করেছিল যে তার যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না, আর নাইবা কাউকে মুখ দেখানোর মতো সাহস ছিল। অন্যদিকে বিনয় জেলের সাজা কাটানোর পর অনেক কষ্টে কাজকর্ম করে একটি ছোট বাড়িতে তার মা এবং বোনকে নিয়ে থাকা শুরু করে। ধীরে ধীরে সে অনেক উন্নতি করে। এখন সে দুটো বড় হোটেলের মালিকও হয়ে যায়। সেদিন বিনয় ও তার মা বৈশালী দেবীর সঙ্গে স্টেশনে এসেছিল। আরে বৌমা, তুমি এখানে? জেল থেকে বেরিয়ে তোমাকে কতই না খুঁজেছি আমরা। তোমার এরকম অবস্থা কি করে হলো? চলো মা, বাড়ি চলো। বৈশালীর কথায় কোনোই উত্তর পারমিতার কাছে ছিল না, নাইবা ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা ছিল। শুধু যেটা ছিল সেটা হলো বৈশালী দেবী ও বিনয়ের উদারতা দেখে, যেটা পারমিতা তার চোখ ভরা জল নিয়ে দেখছিল। পারমিতা তার কৃতকর্মের জন্য তাদের কাছে ক্ষমা চায়, তারাও তাকে ক্ষমা করে দেয়। তারা আবারও একই সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।